আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপে আসক্তি, পর্ব ৩৫। লিখনীতে ইশরাত তন্নি। তমাচ্ছন্ন প্রকৃতি। অম্বরের নক্ষত্রের শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে ধরুণের দিকে। অম্বরে দেখা মিলেছে এক ফালি চন্দ্রের। সেই চন্দ্রের নেই নিজস্ব আলো ছড়ানোর ক্ষমতা, আছে শুধু এক বুক ব্যথা নিয়ে গিলে নীরবে সবটা শুয়ে যাওয়ার ক্ষমতা। বাঁশের পাতার কর্মর শব্দ শোনা যাচ্ছে। অধরে ডেকে চলেছে শিয়ালের দল। ভেসে আসছে দূরের কোনো গাছে বসে থাকা পেঁচার ডাক। পরিবেশ থমথমে। বইছে শীতল উত্তরে হিমেল ঠান্ডা ঝিরিঝিরি হাওয়া, যা ক্ষণে ক্ষণে প্রাণকে সতেজ করে তুলেছে। বিষ্ণু নদীর তীরে গাড়ির হুড়ে বসে আছে হৃদিত, হাতে জ্বলন্ত সিগারেট, যা কয়েক সেকেন্ড ব্যবধানে বারংবার পিষে চলেছে দু ঠোঁটের মাঝে। সময় মধ্যরাত, ঘড়ির কাঁটা ১২টার ঘরে। সে সকালে বাড়ি থেকে বেরিয়েছে, আর বাড়িমুখো হয়নি। সারাদিন এদিক সেদিক ঘুরেছে। ঘণ্টাখানেক হলো নদীর পাড়ে বসেছে। কঠিন মানুষটা হঠাৎ করে ও কীভাবে অতটা নরম হয়ে গেল, সেটাই ভেবে পাচ্ছে না হৃদিত। তার উপর মেহেরিমাকে হারানোর ভয় জেঁকে ধরেছে। এখন তো মেহেরিমা সব সত্য জানে। যদি হৃদিতকে ছেড়ে চলে যায়, বাসায় গেলে যদি ডিভোর্সের কথা বলে বসে, একটা আতপাগলের সাথে সংসার করতে কেই বা চায়? সেই ভয়েই আর বাসায় যায়নি হৃদিত। নিজের আকাশকুসুম ভাবনার মাঝে হৃদিতের ফোনটা ঝংকার তুলে বেজে ওঠে। নিস্তব্ধ পরিবেশে সেই শব্দ বড্ড বীভৎস শোনায়। হৃদিত পকেট হাতড়ে ফোনটা বের করে। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে অ্যানাবেলার নামটা। এত দুঃখ হতাশার মাঝেও হৃদিতের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে, আর সাথে সাথেই ওপাশ থেকে ভেসে আসে মেহেরিমার বাজখাই গলা। এই, আপনি কোথায়? রাত কত হলো খেয়াল আছে? সকাল থেকে কতবার কল মেসেজ দিয়েছি আমি। আমাকে মানুষ মনে হয় না, নাকি কয়েকদিনেই পুরনো হয়ে গেলাম? তখন ওভাবে বাসা থেকে বেরিয়ে গেলেন। কোথায় আছেন, কি করছেন, একটা খোঁজ খবর নেই আপনার। এভাবে চলতে থাকলে আমি কিন্তু খারাপ কিছু গটিয়ে ফেলব। মেহেরিমার কথায় হৃদিতের মুখে হাসি আরও প্রসারিত হয়। জবাবে ছোট্ট করে বলে, ৫ মিনিটের মধ্যে তোর কাছে সমর্পণ করতে আসছি অ্যানাবেলা। হৃদিত কল কেটে দেয়। ঝড়ের গতিতে ড্রাইভিং করে একদম ৪ মিনিটের ৪০ সেকেন্ডে বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত হয়। ড্রয়িং রুমে পা রাখতেই রাগে রক্তিম হয়ে ওঠা মেহেরিমার চাঁদের মুখখানা চক্ষুগোচর হয়। হৃদিতের বুকের মাঝে তোলপাড় করতে থাকা ঝড় কয়েক সেকেন্ডের ব্যবধানে শান্ত হয়ে যায়। এক বুক প্রশান্তি মেলে। হৃদিত ঠোঁট টিপে হাসে। মেহেরিমা সোফায় বসে আছে, মুখ দিয়ে হৃদিতের ১৪ গোষ্ঠী উদ্ধার করে চলেছে। হৃদিত তীর পায়ে সামনে এগিয়ে যায়। ধপাস করে মেহেরিমার কোলে মাথা রেখে লম্বালম্বিভাবে শুয়ে পড়ে। বাড়ির সবাই তখনও নিজেদের রুমে। হঠাৎ হৃদিত এহেন কাণ্ডে মেহেরিমা চমকে ওঠে। পরক্ষণেই হৃদিতকে দেখতে বুকে থুথু দেয়। মুখটা গোমড়া করে দৃষ্টি অন্যদিকে রেখে বসে থাকে। রাগ করছিস জান? মেহেরিমা নিরুত্তর। হৃদিত মেহেরিমার ডান হাত নিজের পুরুষালী খসখসে হাতের মুঠোয় পুড়ে নেয়। গুনে গুনে ১০টা চুমু দেয়। মেহেরিমা তখনও নিশ্চুপ। আরও ভালোবাসা লাগবে জান? স্পিক আপ অ্যানাবেলা। মেহেরিমা কোনো নড়চড় না দেখে হৃদিত হতাশ হয়। আজ অভিমানটা বোধ হয় একটু বেশিই করেছে। হৃদিতেরই বা কী করার? ও তো খেয়ালই করে নেয় কখন কখন ওকে কতগুলো মেসেজ কল দিয়েছে। ফোনটা গাড়ির ব্যাক সিটে পড়েছিল। এই মেয়ে, আমার লেজটা যদি তোর মতো ওই অভিমানিনী হয়, তাহলে তো খবর আছে বলে দিলাম। আমি এত হৃদিতের কথা শেষ না হতেই মেহেরিমা ফিক করে হেসে ওঠে। হৃদিতের হাসি দেখে মুচকি হাসে। অ্যানাবেলার মুখের ওই হাসিটা হৃদিতের ভালো থাকার কারণ। এতক্ষণেও তো কথা বলিস না, এখন আবার হাসছিস কেন? আমার ইচ্ছা। সব তোর ইচ্ছা, তাই না? ওয়েট মিনিট। কথাটা বলে হৃদিত মেহেরিমার ঘাড়ের পেছনে হাত দিয়ে মাথাটা একটু নামিয়ে অধর মিলিয়ে দেয়। মেহেরিমা হতবাক হয়ে যায়। পরক্ষণেই মুচকি হাসে। বাড়িতে
3টা বেডরুম ফাঁকা আছে, কেউ চাইলে সেখানে যেতে পারে। হঠাৎ আয়াসের আকস্মিক কণ্ঠস্বরে মেহেরিমা সিটকে দূরে চলে যায়। লজ্জায় আড়ষ্ট হয়ে মুখটা নামিয়ে রাখে। হৃদিত নির্বিকার শেষ হবে। আয়াস বাড়ির সামনের বাগানে ছিল। নিজের কাজ ফেলে গ্রামে বসে আছে। দায়িত্বে নিজের বিয়ের উপর দিয়ে এসেছে। সেটাই ঠিকঠাক মতো হচ্ছে কিনা খোঁজখবর নিচ্ছিল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে উঠতে আবারও বলে, ক্যারি অন, সরি টু ডিস্টার্ব। তুমি রুমে যাও আগে, রাত শেষ হতে চলল। আগামীকালকে না ডিভোর্স দিবা? রিদিতের কথার মানে বুঝতেই মুচকি হাসে আয়াস। সিঁড়িতে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে রিদিতের দিকে তাকায়। এখনও চান্স আছে ব্রো, সবে রাত 12টা 45। তোমার মায়ের কী অবস্থা, খেয়েছে কিছু? রিদিতের কথায় আয়াসের মুখে মলিন হাসি ফুটে ওঠে। মা হয়ে এত কিছু করার পরেও হৃদিত তার খোঁজ নিচ্ছে। সন্তান বুঝি এমনই হয়? আশার চোখের সামনে হৃদিত তার শ্রেয়া চৌধুরীর খুনসুটির মুহূর্ত ভেসে ওঠে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আমরা মানুষেরা এত তাড়াতাড়ি কিভাবে পরিবর্তন হয়ে যাই? অন্যদের ঠকাতে তাদের কি একটু বোকাবে না? আয়েশ বলে, খেয়েছে। আমি জোর করিয়ে রাতে একটুখানি খাইয়েছি। মা একদম নিশ্চুপ হয়ে গেছে। হয়তোবা নিজের ভুল বুঝতে পেরেছে। উনি মা, অথচ দুটো ছেলেকে নিজের সুখের জন্য বলিদান দিয়েছে। তোমার মা শুধরানোর মানুষ না। আরিশাকে সুযোগ দিও আরেকটা। ওর আর কিছু সুযোগ নেই, কোনো সুযোগ নাই। যে ভালো হয় সে এক সুযোগ ভালো হয়ে যায়। 3টা সুযোগের প্রয়োজন পড়ে না। কথাটা বলে আয়েশ ওপরে চলে যায়। মেহেরিমা অবাক চোখে আয়েশের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ভালোবাসার মানুষকে নিজের হাতে কিভাবে ত্যাগ করবে এই মানুষটা? আয়েশের প্রতি আয়েশের গভীর ভালোবাসা মেহেরিমা নিজের চোখে দেখেছে। ভালোবাসার মানুষকে বুঝি ত্যাগ করা যায়? হয়তোবা। মনের টান থাকলে বিচ্ছেদ কিভাবে সম্ভব? মনের টান, হাহ, সেটা তো দুজনের দিক থেকে থাকতে হবে। এই প্রথম আয়েশের জন্য হৃদিতের বুক ভার হয়। মানুষটা এত ভালোবেসেও তার বিনিময়ে একটু ভালোবাসা পেল না। ভালোবাসা দিয়ে নাকি সব কিছু পরিবর্তন করা যায়। তাহলে আয়েশ কেন ব্যর্থ হলো? তবে কি এই কথাটা মিথ্যা? আরিশার সাথে থাকলে আয়েশ কখনো ভালো থাকতে পারবে না। সে অন্যের কথায় বশীভূত হয়ে নিজের স্বামীর ক্ষতি করতে চায়। আর যাই হোক, সে কখনো একজন ভালো স্ত্রী হতে পারে না। ভালোবেসে একে অপরকে হারানোর ভয় থাকে হৃদয়ে। সেই ভয়টা আরিশার মধ্যে নেই। কিছু সময় ভালো থাকার জন্য হলেও ভালোবাসার মানুষকে ত্যাগ করতে হয়। প্রথমে কষ্ট হলেও একসময় সয়ে যায়। আমরা মানুষ দুঃখ কষ্ট ভুলতে না পারলেও সেগুলো সয়ে নেওয়ার ক্ষমতা আমাদের মাঝে আছে। আমরা মানুষেরা বরাবরই ভুল মানুষের কেন ভালোবাসি? এটার উত্তর আমার থেকেও তুই ভালো জানিস। এই যে যেমন তুই ভালোবেসেছিস আমাকে, এটা দুর্ভাগ্য তোর। কে বলেছে আমার দুর্ভাগ্য? আমার তো বড় সৌভাগ্য। আপনার মতো করে এই পৃথিবীতে কজন ভালোবাসতে পারে? দুর্ভাগ্য তো সেই ভাগ্য, যে ভাগ্য একটা হৃদিত লেখা নেই। স্বার্থের এই দুনিয়ায় সবাই নিঃস্বার্থ ভালোবাসা পায় না। যারা পায় তারা ভাগ্যবতী। যেমন আমি। হৃদিত মুগ্ধ চোখে মেহেরিমার দিকে তাকিয়ে থাকে। ও কি ভেবেছিল আর কি হচ্ছে? ওর অ্যানাবেলা সবার থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। মেহেরিমা মুচকি হেসে বলে, আমি খাবার গরম করতে যাচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। মেহেরিমার কথায় হৃদিত কিছুক্ষণ থ মেরে বসে থেকে ফ্রেশ হতে চলে যায়। 15 মিনিট ব্যবধানে ফ্রেশ হয়ে নিচে আসে। মেহেরিমা তখন খাবার সার্ভ করে টেবিলে বসে আছে। টেবিলে 2টো প্লেট দেখতে ব্রু কুচকায় হৃদিত। তুই খাসনি? না, তোকে নিষেধ করেছিলাম। হৃদিত মুখের কথা শেষ করতে না দিয়ে মেহেরিমা জবাব দেয়, এটা আপনার ঘাড় মোর পানিশমেন্ট। তারপর থেকে এটা হবে আপনার জন্য বেস্ট পানিশমেন্ট। আর একটা কথা না বলে জলদি খেতে বসুন। আমি জানি আপনি সারাদিন না খেয়ে আছেন। আজ আর হৃদিত তর্কাতর্কি করার সাহস পায় না। বউটা এমনিতেই রেগে আছে। বেশি বাড়াবাড়ি করলে দেখা যাচ্ছে বোম ব্লাস্ট হয়ে গেছে। তাই কথা না বাড়িয়ে চুপচাপ ভদ্র ছেলের মতো খেতে বসে পড়ে। মেহেরিমা মনে মনে হেসে গড়াগড়ি খায়। অতঃপর দুজন একসাথে ডিনার কমপ্লিট করে। সময় রাত 1টা বেজে 40 মিনিট। মেহেরিমা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। ঘুম আসছে না।
মনে বড্ড অশান্তি অনুভব হচ্ছে। মাথার উপর অতগুলো টাকার টেনশন নিয়ে কারই বা ঘুম আসে? আসল সত্য আদৌ কি কারোর সামনে আসবে? মাথায় হাজারো টেনশন দৌড়ে বেড়াচ্ছে। হৃদিত মেহেরিমার কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নেয়, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মেহেরিমা হৃদিতের বুকে মাথা রাখে। শরীর খারাপ লাগছে জান? উহু। তাহলে? সকালের বিষয়টা নিয়ে টেনসড। এতগুলো টাকা আমরা কিভাবে দেব? আমাকে মাকে মাধবকে বিক্রি করলেও তো এত টাকা হবে না। হুস! আর একটাও বাজে কথা না। আমি আছি তো। কিন্তু আমার বাবাকে যে মিথ্যে অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হলো, আমার বাবা নির্দোষ। আমার বাবা কখনো কোনো কিছু দেখে লোভ করেনি। আর আজ তাকে... মেহেরিমা নিজের কথা শেষ করতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। হৃদের সযত্নে মেহেরিমার চোখের পানি মুছে দেয়, কপালে স্নিগ্ধ ভালোবাসার পরশ এঁকে দেয়। কৌশলে টপিক চেঞ্জ করে বলে, আমি কালকে যাচ্ছি। কোথায়? ঘুরতে। আমার ইচ্ছে নেই। এমন অবস্থায় কে ঘুরতে যায়? কে যায় না? যায়। ইটস ডাজন্ট ম্যাটার। আমরা যাব মানে যাব। এ অবস্থায় মাকে একা ফেলে গেলে মা কষ্ট পাবে। হুম, পাবে না। মা নিজেই বলেছে আমাকে, কালকে সকালে আমরা ও বাড়ি যেয়ে মা আর মাধবীকে সাথে দেখা করে রওনা দেব। তাহলে এদিকে কি হবে? তোর জন্য সকালে একটা সারপ্রাইজ আছে। এ বিষয় নিয়ে আর একটাও কথা না। থাকবো কয়দিন? তোর ইচ্ছে যতদিন। আপনার বাগান বাড়িতে 2 দিন থাকব। যথা আজ্ঞা মহারানী। আপনার আর্ট রুম দেখব। এখনই? হুম। এখন না যান, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। না, এখনই। রীতি তার কথাও আর কি করার, খাটের পাশে থাকা বক্সের উপর থেকে রুমের দরজার সুইচটা হাতে নিয়ে মেহেরিমাকে কোলে উঠিয়ে নেয়। ব্যালকনিতে এসে মেহেরিমাকে নামিয়ে দেয়। সুইচ দিয়ে দরজা ওপেন করতেই মেহেরিমা ভেতরে প্রবেশ করে। মেহেরিমার পিছু পিছু হৃদিত আসে। রুমের সবগুলো লাইট অন করে। আলোর তীব্রতায় মেহেরিমার চোখ মুখ কুঁচকে ফেলে। পরক্ষণে আস্তে আস্তে চোখ মেলে তাকায়। পুরো রুমের সৌন্দর্য দেখতে মেহেরিমার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। রুমের একপাশে দেয়ালে ঝুলছে কাঠের তৈরি বইয়ের বড় একটা ওয়াল বুক সেলফ, যেখানে রাখা আছে হাজার হাজার বই। অপর পাশে দেয়ালে পুরোই কাচের তৈরি, যার সামনে একটা ডিভান রাখা। আরেকটা দেওয়ালে ওয়াল সেলফ তৈরি করা, আর্ট ও ইন্টু ইনস্ট্রুমেন্ট রাখা। দরজার সাথে থাকা দেয়ালে 3টে গিটার রাখা। পুরো ঘরে এক্সট্রা বলতে জাস্ট একটা ডিভান রাখা আছে, আর কিচ্ছু না। ঘরটার অত্যাধিক পরিপাটি করে রাখা। ঘরের ডেকোরেশন সাধারণের মাঝেও অসাধারণ। মেহেরিমার বুক ভরে না শ্বাস নেয়। ঘরটার মাঝে যেন স্বস্তি মেলে। মেহেরিমা কাঁচের দেয়ালটা নিকট ধীর পায়ে এগিয়ে যায়। এখান থেকে চৌধুরী বাড়ির পেছনের পুকুর, বাগান সব স্পষ্ট বোঝা যাচ্ছে। দিনের বেলা হয়তো দেখাও যাবে। তবে মেহেরিমা যতটুকু মনে পড়ে, ও নিজে থেকে একবারও এদিকে তাকিয়েছে, কিন্তু দেয়ালটা দেখা যায়নি। বাইরে প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন। অন্ধকার গলিয়ে ভেসে আসছে নাম না জানা কত শত পোকামাকড়ের ডাক। মেহেরিমার গা ছমছম করে ওঠে। তখনই কোমরে হৃদিতের হাতে গাঢ় স্পর্শ অনুভব করে। ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়ছে। শুনতে পায় হৃদিতের নরম শীতল কণ্ঠ। এই পৃথিবীর সব আমার হিংস্রতার রূপ দেখেছে। এই কঠিন হৃদয়টাকে দেখেছে। আমার দুঃখ কষ্ট কেউ কখনো উপলব্ধি করেনি, ইভেন বোঝেও নেই। আমার দুঃখ কষ্টগুলো বোঝার জন্য হলেও আমার হয়ে থেকে যাস। অন্যদের মতো আমার একটা আশ্রয় প্রয়োজন, যেখানে আমি নিজের দুঃখ কষ্ট অনায়াসে প্রকাশ করতে পারবো। হতে পারবি আমার আশ্রয়? তুই না বলিস মানুষের আসল সৌন্দর্য তার মনে? আমার অবুঝ মনটাকে একবার পড়ার চেষ্টা করিস মায়াবতী। হিংস্রতার মাঝেও রয়ে গেছে অনেক অব্যক্ত অনুভূতি। এটা পর্ব 36। আমার বেস্ট ফ্রেন্ড ছিল কৌশিক। তুই তো চিনিস ওরে। আমি ওর বাবার সাথে সবে রাজনীতিতে যোগ দিয়েছি, তখনই ওর সাথে পরিচয় হয় আমার। মামুন তালুকদারের একমাত্র আদরের ছেলে ছিল কৌশিক তালুকদার।
বাবার সাথে বাণিজ্যমন্ত্রী মামুন তালুকদারের সঙ্গে সবসময় খুব ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে আমার আর কৌশিকের সম্পর্কটাও বন্ধুত্ব থেকে প্রিয় বন্ধুত্বে পরিণত হয়। আমাদের বন্ধুত্বের 2 বছরের মাথায় কৌশিকের লাশ পাওয়া যায় বাবার পার্টি অফিসের সামনে। তখন আমি আর কৌশিক দুজনেই রাজনীতির মাঠে দ্রুত খেলোয়াড়, সবে মন্ত্রিত্ব পেয়েছি আমি। এই সময়টাতে মামুন তালুকদার আর বাবার মাঝে কিছু একটা নিয়ে ঝামেলা চলছিল। বাবার ডান হাত ছিলাম আমি। তাই সবাই ভেবে নিয়েছে খুনটা আমিই করেছি। কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় কেউ কোনো পদক্ষেপ নিতে পারে না। মামুন তালুকদার অবশ্য আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, বাট পারেনি। এরপর কেটে যায় একটা বছর। হঠাৎ বর্ষার একদিন বৃষ্টির মধ্যে আমার গাড়ি জ্যামে আটকা পড়ে। সেদিন দেখা মেলে এক শুভ্র পরীর। তাকে দেখে আমার হৃদয় কিছু সময়ের জন্য থমকে ছিল। মেয়েটার অনুমতি ব্যতীত সেদিন ওর পিক তুলেছিলাম। বাসায় এসে মেয়েটার সব ডিটেল কালেক্ট করি। জানতে পারি মামুন তালুকদারের একমাত্র মেয়ে আয়েশা তালুকদার। ওইসব কালো জগৎ থেকে নিজের মেয়েকে সরিয়ে রেখেছিলেন উনি। আমি জানি, চিনতাম না আয়েশাকে। নিজের মনে জন্ম নেওয়া এক টুকরো অনুভূতির ওই বদ্ধঘরের মধ্যে মাটি চাপা দিলাম। তার ঠিক 1 সপ্তাহ পরেই মেয়েটা নিজে থেকে আমার সাথে কথা বলতে আসে। আমি সেদিন অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছেছিলাম। তারপর নিজের মাঝে টুকিটাকি কথা বলা নিয়ম করে দেখা করা শুরু করে। একসময় নিজের অজান্তেই ভালোবেসে ফেলি আরিশাকে। নিজের অনুভূতি বোঝার জন্য আমি আরও কিছুদিন সময় নেই। দিন শেষে সেই একই ফলাফল। তাই আমি কোনো ভনিতা না করে আরিশাকে মনের কথা জানাই। ভেতরে ভেতরে আপসেট ছিলাম প্রত্যাখ্যানের ভয়ে, কিন্তু এমন কিছুই ঘটেনি। ওকে প্রপোজাল দিয়ে জানতে পারি ও নিজেও আমাকে ভালোবাসে। ব্যাস, আর কিসের অপেক্ষা? বাবাকে জানাই। বাবা মামুন তালুকদারের নাম শুনে নাকচ করে দেন। আমি সবটা আরিশাকে জানাতে আরিশা আমাকে বলে ও সবটা ম্যানেজ করে নেবে। ঠিক তার পরদিন মামুন তালুকদারের সঙ্গে আরিশা আমাদের বাসায় আসে, তাও বিয়ের প্রস্তাব নিয়ে। মামুন তালুকদার আর বাবার সম্পর্কটা ঠিক হয়ে যায়। ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে যায়। একাধারে কথাগুলো বলে থামে আয়াস। সময়টা সকাল 6টা। চারিপাশে কুয়াশায় আচ্ছন্ন হয়ে অস্পষ্ট দেখা যাচ্ছে সব কিছু। ঠিক আয়াসের ভবিষ্যতের মতো। রীতি তার আয়াস চৌধুরী বাড়ির ফুল বাগানের সামনে দাঁড়িয়ে আছে। শীতকালীন ফুলের সুবাসে ভরে উঠেছে বাড়ির আঙিনা। দুবাইয়ের দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকে হাজারো ফুলের মাঝে। আয়াসের জন্য আজকের সকালটা একটু অন্যরকম। ক্ষণে ক্ষণে বুকটা অযথাই ভার হয়ে উঠেছে। এগুলো তো জানে, নতুন কিছু বলো। হৃদয়ের কথায় আয়াস হাসে। তো বিয়ে ঠিকঠাকভাবেই হয়। বিয়ের রাতে জানতে পারি আমায় ভালোবাসার মানুষটা আমাকে বিয়ে করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য, তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। একদিনের ভালোবাসি সবটাই ছিল তার অভিনয়। ওই সময় একদম ভেঙে পড়েছিলাম। পরক্ষণেই নিজেকে সামলিয়ে কৌশিকের মৃত্যুর রহস্য উন্মোচনের কাজে লেগে পড়ি। 3 মাস সময় নিয়ে সব সত্য জানতে পারি। সত্য জেনে আমি অবাক ব্যথিত হয়েছিলাম বেশি। মামুন তালুকদার নিজের স্বার্থের জন্য নিজের ছেলেকে খুন করিয়েছেন, যাতে আমাকে খুনি বানিয়ে আমার কেরিয়ার নষ্ট করতে পারে। কিন্তু এমন কিছুই হয়নি। কৌশিকের প্রাণ ছিল আরিশা। ওরা ভাই বোন, কম বন্ধু বেশি ছিল। তাই ওই জানোয়ার নিজের মেয়েকে কাজে লাগায়। আরিশাকে মিথ্যে বলে ওর মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়েছে আমাকে, আমাদের চৌধুরী বংশকে ধ্বংস করতে পাঠায়। কিন্তু আফসোস, ওই জানোয়ার জানে না ভালোবাসার কাছে ওইসব প্রতিশোধ বড়ই তুচ্ছ। তাহলে স্বীকার করছো কি তুমি এখনও আরিশাকে ভালোবাসো? ভালোবাসা তো পাপ না। ভালোবাসা কি আর ভালো খারাপ দেখে হয়? কতই তো নিজেকে আটকাতে চেষ্টা করলাম, শেষ রক্ষা আর হলো কোথায়? বরং আগের থেকেও এখনো বেশি ভালোবাসি। আয়েশার কথায় হৃদিতের চোখের পাতা মেহরিমার মুখটা ভেসে ওঠে। এই জন্য বোধহয় মেহরিমা হৃদিতকে নিজের অজান্তেই এতটা ভালোবেসে ফেলেছে। আয়েশাকে সত্যিটা বলছো না কেন? ও বিশ্বাস করবে না। আর বিশ্বাস করলেও এত বড় সত্যি কখনো মেনে নিতে পারবে না। বাবা ভক্ত মেয়ে কিনা।
সত্যিটা জানাও, আরেকটা সুযোগ দাও। এতগুলো বছর একসাথে কাটালে ওকে ছাড়া হয়তো তুমি ভালো থাকতে পারবে না। রিদিতের কথায় আয়েশের বুক থেকে ভারী দীর্ঘশ্বাস বের হয়ে এলো। স্নান হেসে বলে, ভালো থাকা? হাহ, যে যেতে দেয় একমাত্র সেই জানে কতটুকু চেষ্টার পরে একটা মানুষ হাল ছেড়ে দিয়ে তার ভালোবাসার মানুষটাকে যেতে দেয়। যেতে দিয়েছি কেন? নিজে করে রেখে দাও। যেতে দিচ্ছ কেন? নিজের করে রেখে দাও। সে তো যেতে চাচ্ছে না, তুমি জোর করছো। যে আমার দুঃখ কষ্টগুলো বোঝে না, সে আমাকে কি করে বুঝবে? আর আমাকে না বুঝলে সেখানে ভালোবাসা রইল কোথায়? ভালোবাসা ছাড়া একটা সম্পর্ক বয়ে বেড়ানো মোটেও সহজ নয়। একতরফা ভালোবাসা সব হয় না। আশার কথায় হৃদিত সূক্ষ্ম হেসে বলে, বিশ্বস্ত আর বিশ্বাসঘাতক দুইটা কিন্তু খুব কাছের মানুষরাই হয়। তোমার চোখ কান মুখ আরও খোলা রাখা উচিত মন্ত্রী সাহেব। আর হ্যাঁ, আরিশা আমার ক্লাসমেট ছিল। হৃদিতের কথায় আয়েশার কপালে ভাঁজের সৃষ্টি হয়। তবে কি ওই জানা এখনো বাকি আছে? হৃদিত ততক্ষণে সদর দরজা দিয়ে হাঁটা ধরেছে। ওর কাজ শেষ। কিছুটা দূরেই আয়াস দাঁড়িয়ে আছে। সবটা শুনে বুক ফেটে কান্না আসছে। বাবা এতটা নিচে কিভাবে নামতে পারে? নিজের কেরিয়ার জন্য ভাইকে বলিদান দিয়ে দিল। মানুষটার জীবনে এদের কি আছে? এতটাই তুচ্ছ? পরক্ষণেই আয়েশের বলা কথাগুলো মনে পড়ে। মানুষটাকে 3 বছর অযথা কষ্ট দিল। একটা সুন্দর জীবন নষ্ট করে দিল। নিজের বড্ড অপরাধী মনে হয় আরিশার। ভাগ্যিস হৃদিতকে এখানে নিয়ে এসেছিল, নাহলে সত্যটা তো কখনই জানাই হতো না আরিশার। সময়টা 10টা। চৌধুরী বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। হৃদিত ব্যতীত সবার চোখে পানি। অ্যাডভোকেট এসেছে আয়াস আইসা ডিভোর্স পেপার হাতে নিয়ে। আয়েশের হাতে কলম, হাত থরথর করে কাঁপছে। 3বার চেষ্টা করেও সাইন করতে পারেনি। হঠাৎ করে কলমটা শব্দ করে টেবিলে রেখে চোখ জোড়া বন্ধ করে নেয়। মাথাটা সোফায় এলিয়ে দেয়। আয়েশা মনে মনে খুশি হয়, এই ভেবে যে আয়েশ ডিভোর্স দেবে না। সকাল 7টার সময় তখন আয়েশের মুখ থেকে শুনেছিল আজ 10টায় ওদের ডিভোর্স হবে। তখন থেকেই বুকে চাপা কষ্ট অনুভব হচ্ছে আরিশার। এই কয়েকটা ঘন্টা ব্যবধানে ও বুঝে গেছে ওর মনের কোথাও একটু ভালোবাসার জন্ম হয়েছে আয়েশের জন্য। আর একটা সম্পূর্ণ নিজের অজান্তেই হয়েছে। তাই তো এতদিন বুঝতে পারেনি। কিন্তু শেষ সময় সেটা বুঝে আদৌ কী কিছু করার আছে? অদূরে দাঁড়িয়ে নীরব চোখে সবটা দেখছে হৃদিত। দেখছে ভালোবেসে ব্যর্থ হওয়া ছেলেটার জীবন শেষ। আয়েশ নিজের লালচে চোখ জোড়া খুলে তাকায়। সবাইকে অবাক করে সাইন করে দেয়। অতঃপর আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে দোতলায় উঠে চলে যায়। আরিশা অনুভূতিশূন্য চোখে আয়েশার যাওয়াকে দেখতে থাকে। উপস্থিত সকালে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আয়েশা সাইন করতে বলা হলে ও হাউমাউ করে কান্না করে দেয়। ডিভোর্স দিতে পারবে না, দৌড়ে উপরে চলে আসে। জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। আয়েশার কোনো সাড়া শব্দ নাই। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, আমাকে আর একটু সুযোগ দাও না আয়াস। আমাকে তোমাকে ভালোবাসি আমি। আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না আয়াস। আমার হাতটা দিয়ে ওই সাইন হবে না। তৎক্ষণাৎ দরজা খুলে যায়। দরজায় বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আয়াস। চোখে পানি নিয়ে মুচকি হাসে। তোমার মন থেকে বলা ভালোবাসি কথাটা শোনার খুব ইচ্ছে ছিল আমার। সেই ইচ্ছা আজ পূরণ হলো। আমাকে করুণা করার জন্য ধন্যবাদ। সাইনটা করে দিও। আমার ড্রাইভার তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। আমাদের এত স্মৃতি তুমি ভুলে ভালো থাকতে পারবে? একটা সুন্দর ভবিষ্যতের জন্য কিছু খারাপ স্মৃতি থাকা প্রয়োজন। এমনটা করো না আয়াস, আমি বাঁচতে পারবো না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য কি জানো? আয়েশার চোখে জল নিয়েই নাবোধক মাথা নাড়ায়। তা দেখে আয়েশ হাসে। মেয়েটা সত্যিই বোকা। চেনা মানুষের অচেনা রূপ। আয়েশ মুখের উপর দরজা বন্ধ করে দেয়। সেটার অর্থ বহন করে আয়েশার জন্য আয়েশার জীবনের দরজা সারা জীবনের জন্য ঠিক এভাবেই বন্ধ। মস্তিষ্কে কথাটা উপলব্ধি করতেই ওপাশে ধপ করে বসে পড়ে আরিশা। সেকেন্ড পেরোয়, মিনিট পেরোয়, ঘন্টা পেরোয়। আরিশা একইভাবে বসে থাকে।
ভেতরে থেকে আয়েশের কোনো সারা শব্দ পাওয়া যায় না। কি করছে কে জানে। অ্যাডভোকেট ভেতরে ভেতরে বিরক্ত হলেও মুখে কিছু বলার সাহস নেই। 2 ঘন্টা পেরোতেই আরিশা অগোছালোভাবে উঠে দাঁড়ায়। এটা ওর কাছে করা পাপের শাস্তি, আর এটা ওর প্রাপ্য। নিচে নেমে এসে কাঁপা কাঁপা হাতে সাইনটা করে দেয়। সেকেন্ড ব্যবধানে একটা সাইন দুটো জীবনের গন্তব্য পরিবর্তন করে দেয়। আরিশা উঠে দাঁড়ায়। আজ আর পাটা যেন চলছে না, ভেঙে আসছে বারংবার। তবুও শরীরের সাথে জোর করে সকলের নিকট যেয়ে ক্ষমা চায়। মেহেরিমার কাছে যেতেই মেহেরিমা বলে, আপনার যখন মন চাইবে তখনই চলে আসবেন আপি। এ বাড়ির দরজা সবসময় আপনার জন্য খোলা। আমরা সব সময় একটা পরিবার ছিলাম, আজই থাকব। কখনো আমাদের পর ভাববেন না। মেহরিমার কথায় আরিশা শব্দ করে কান্না করে দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব ভালো মেহু। তোমার কত ক্ষতি করতে চাইলাম, আর তুমি কিনা আমাকে এখন আপি ডাকছো। আল্লাহ তোমায় খুব ভালো রাখবে। আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। মেহরিমাকে ছেড়ে দিয়ে শ্রেয়া চৌধুরীর নিকট আসে। মলিন হেসে আস্তে করে বলে, নিজের হাতে আপনার দুটো ছেলের জীবন নষ্ট করার চেষ্টা করেছেন আপনি। একটা জীবন তো নষ্ট করেই দিলেন। মা নামের কলঙ্ক আপনি। আর সত্যটা জানলে আপনাকে মা বলে কখনো পরিচয় দেবে না। তবে ভয় পাবেন না, আমি কিচ্ছু বলবো না। আপনার ছেলে যথেষ্ট বুদ্ধিমান, নিজেই সব সত্য খুঁজে বের করে নেবে। কথাগুলো বলে কাঁপা কাঁপা পায়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আরিশা। ড্রাইভার সাহায্য করতে চাইলে না করে দেয়। দোতলা একটা রুমে জানালা দিয়ে স্নিগ্ধ চোখ দুটো এক দৃষ্টিতে চেয়ে আছে আরিশার প্রস্থানের দিকে। বুকে তার তীব্র রক্তক্ষরণ হচ্ছে। আহ, প্রিয় যন্ত্রণা বোধ হয়। এই কি বলে। আয়শা মেন গেটের সামনে এসে থামে। ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো চৌধুরী বাড়িটা দেখে নেয়। দৃষ্টি যে আটকায় নির্দিষ্ট একটা ঘরের দিকে। পরিচিত দুটো চোখের সাথে দৃষ্টি মেলে যায়। বুকটা কেঁপে ওঠে। মলিন হেসে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে, অতঃপর সোজা রাস্তা বরাবর হাঁটা ধরে। গন্তব্য অজানা। আয়শা শুধু এটুকু জানে, আর কখনো তালুকদার বাড়িতে ফিরবে না। শ্রেয়া চৌধুরী পাথর হয়ে দাঁড়িয়ে আছে। মস্তিষ্কে বারবার আরিশার বলা কথাগুলো পুনরাবৃত্তি হয়ে চলেছে। চোখের সামনে নিজের করা পাপগুলো ভেসে উঠেছে। কানের কাছে কিছু অস্পষ্ট আওয়াজ বেশি আসে। আশেপাশে সব কিছু ক্রমশ অন্ধকার হতে লাগে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতেই সবাই সেদিকে তাকায়। শ্রেয়া চৌধুরী ফ্লোরে পড়ে আছে। সবাই সেদিকে ছুটে যায়। আরিফ চৌধুরী সেসবে নির্বিকার। হাঁটা ধরে বাহিরের দিকে। দুদিনের এ জীবনে এত অদ্ভুত কেন? এত বিচ্ছেদের সুর কেন চারিদিকে? কেন মানুষ চেনা যায় না? শ্রেয়া চৌধুরী সগানে থেকেও যদি সবটা দেখতো তাহলে নিশ্চয়ই বুঝতে পারতো সবার ক্ষতি কখনোই নির্দিষ্ট একজনের ভালোবাসা পাওয়া যায় না। অথচ মানুষটা সেই ভুলটাই করেছে। যে মানুষটিকে নিজের করে পাওয়ার জন্য সবার কাছে খারাপ হলো, আজ সেই মানুষটাই তার খারাপ সময়ে পাশে নেই। প্রকৃতি সব কিছু দ্বিগুণ রূপে ফিরিয়ে দিতে পছন্দ করে, হোক সেটা ভালোবাসা অথবা একাকিত্ব। এখন রাত 2টা বাজে। এখন সবগুলো গল্প রেকর্ড করা শেষ হয়েছে। আসলে তোমরা প্লিজ সাপোর্ট করো, এই কষ্টের প্রতিদান দিও। চেষ্টা করছি তোমাদেরকে খুশি করার। অবশ্যই একটা গল্প শেষ হলে তোমাদের রিকোয়েস্টে সবগুলো গল্প একে একে আনার চেষ্টা করব। তোমরা প্লিজ একটু ধৈর্য ধরো, আমার উপর রাগ করো না। জানি আমার মিষ্টি অপুরা আমার সাথে রাগ করবে না। অবশ্যই তোমাদের রিকোয়েস্টের প্রত্যেকটা গল্প আমি আনার চেষ্টা করব। টাটা, বাই বাই।